সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারা জানেন দেশ এই মুহূর্তে নানা সংকটে, নানামুখী সংকট, আর এই সংকটে দেশটা কাবু হতে চলেছে। সামনে নির্বাচন হওয়ার কথা, কিন্তু নির্বাচন নিয়ে অনেক সংকটের মধ্যে যাচ্ছে দেশটা। অভ্যুত্থানের শক্তিগুলো বিভক্ত, একদল রাজপথে। কি হতে যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি, এই নিয়ে আলোচনা করবেন আজকে আমাদের অতিথি নুরুল কবির, নিউ এজের সম্পাদক। আমি শিরোনাম দেখে নিই। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে জ্বলছে গাজা, মরছে মানুষ, বগুড়ায় বাসায় ঢুকে মা ছেলেকে কুপিয়ে হত্যা। বাংলাদেশ প্রতিদিন রাজনীতিতে উত্তাপ চায় না বিএনপি, কাল থেকে বিক্ষোভে জামায়াত, কর্মসূচিতে আরও 3 দল। মানবজীবন পাল্টা কৌশলে তৎপর হচ্ছে বিএনপি, ইসলামী দলগুলোর আন্দোলন, লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। আমার দেশ এনএসআই-এর 3 কর্মকর্তা বিদেশে পালিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের তরুণদের জাতির জন্য বার্তা। কালের কণ্ঠ খুলছে না জুলাই সনদের জট, প্রধান উপদেষ্টার অনুরোধ এবং 11 বিস্ফোরণ। দেশ রূপান্তর শর্তেই ঘুরে ফিরে জায়গা, নির্বাচনের আগে ঘরে ঘরে যাবে বিএনপি। কালবেলা নিরাপত্তাহীন পারমাণবিক কেন্দ্রে ফুয়েল লোড বিপজ্জনক, বিএনপি মাঠে থাকবে, ঘরে ঘরেও যাবে। খবরের কাগজ, নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি, 25 বোয়িং কেনার চুক্তি চায় যুক্তরাষ্ট্র। আলোকিত বাংলাদেশ, ত্যাগীদের অবমূল্যায়ন, গাজায় জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল জাতিসংঘে। করতোয়া কোনো ধর্মকে আলাদা করে দেখতে পারবে না রাষ্ট্র। এলডিসি থেকে উত্তরণে দেশের বাণিজ্য সুবিধা সংকুচিত হতে পারে তারেক রহমান। শিরোনাম দেখলাম, শিরোনামের আগেই আপনাকে শিরোনামটা বলে রাখছি যে দেশ কেন সংকটে এবং এই সংকট থেকে উত্তরণের পথ কী। ধন্যবাদ আপনাকে। দেখুন, বাংলাদেশের জন্য এই মুহূর্তে যেটা দরকার, বিশেষত যেই ধরনের সরকার এই মুহূর্তে প্রতিষ্ঠিত আছে তার অধিকাংশের দূরদৃষ্টিহীনতা, রাজনৈতিক প্রজ্ঞার অভাব এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের অদক্ষতা, এইসব মিলিয়ে বাংলাদেশ যে অবস্থায় আছে সেখানে সবচেয়ে বড় দরকার একটা ইলেকটোরাল বা ডেমোক্রেটিক ট্রানজিশন। এই ট্রানজিশনটার জন্যে একটা সুস্থির একটা সরকার, যার নির্দিষ্ট রাজনীতি আছে, সেই রাজনীতি আপনার পছন্দ বা আমার অপছন্দ হতে পারে, একটা স্টেবল গভর্নমেন্ট দরকার। সেইটার জন্যে সুষ্ঠুভাবে এগোতে হলে একটা নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিত্বমূলক সরকার দরকার আমাদের। সেইটার একটা মোটামুটি তারিখও ঠিক হয়েছে, ফেব্রুয়ারি মাসে সামনের বছর। এটা এত দূরে নেওয়া ঠিক হয় নাই, কারণ হচ্ছে যেই সরকারের কাছ থেকে মানুষের 3টা এজেন্ডা ছিল, সরকার নিজেও বলেছে। একটা হচ্ছে যে দীর্ঘ 15 বছরের আন্দোলনের মধ্য দিয়ে সমাজের ভেতর থেকে উঠে আসা যে গণতান্ত্রিক সংস্কার আকাঙ্ক্ষা, সেগুলোর একটা রূপরেখা তৈরি করা, সেই রূপরেখা বাস্তবায়নের প্রক্রিয়া তৈরি করা এবং একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। সরকারের নিজস্ব কোনো সংস্কারের কর্মসূচি নাই। সরকার যেই কৌশল অবলম্বন করেছে সেটা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল যারা আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে শেষ পর্যন্ত সফল হয়েছে, বিশেষত তরুণ শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদের সবাইকে নিয়ে তাদের মতামতের ভিত্তিতে একটা ঐক্যমত তৈরি করে সংস্কার কর্মসূচি প্রণয়ন করা। তার জন্য দীর্ঘ সময় গেছে। কিছু কিছু জায়গায় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এই ঐক্যমত্য প্রতিষ্ঠিত হওয়ার পর কিছু কিছু জায়গায় সবার সঙ্গে ঐক্যমত্য হয় নাই। সেটা না হওয়ারই কথা, কারণ বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ভাবাদর্শ আছে, বিভিন্ন রণনৈতিক রণনীতি আছে এবং বিভিন্ন রণনৈতিক কৌশল আছে। সবাই যদি সব বিষয়ে একমত হয়ে যেত তাহলে একটা দেশের মধ্যে এতগুলো রাজনৈতিক দল থাকতো না। তার ফলে যে সমস্ত রাজনৈতিক দলগুলো একমত হতে পেরেছে তার মধ্যে বেশ কিছু ভালো জিনিস আছে। গণতান্ত্রিক রূপান্তরের জন্য একটা পদক্ষেপ হিসেবে সেটা ধরা যেতে পারে, কারণ এখানে 2024 সালের আগস্ট মাসে কোনো বিপ্লব তো হয় নাই। তো এখানে এক ধরনের পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে, গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষা নিয়ে বিভিন্ন ঘরানার রাজনৈতিক দল এবং সংগঠন
একত্রিত হয়ে তাদের সরকারকে বিতাড়িত করেছে, রাইটলি। কিন্তু ওই যে আপনি এইমাত্র যে কথাটা বললেন, সাম্প্রতিককালে আমরা দেখলাম জামাতে ইসলামী এবং তার কিছু আরও কয়েকটা তার মিত্ররা ধর্মবাদী রাজনৈতিক প্রতিষ্ঠানে একত্রিত হয়েছে। তারা আবার এদের মধ্যে আবার অতীতের যদি আমরা ইতিহাস দেখি, কে মুসলমান এবং কে মুসলমান না, জামাত ইসলাম আর ইসলামের মধ্যে পার্থক্য কী, এগুলি এই তাদের আজকের পার্টনারে একসময় বক্তৃতা বিবৃতি করেছেন। তারা একত্রিত হয়েছেন, তারা একটা ইসলামী রিপাবলিক করতে চান, তারা শরিয়া আইন চান। আবার আওয়ামী লীগের বিরুদ্ধে এরা সঙ্গে সব মিলে যখন সংগ্রাম করেছে বিএনপির সঙ্গে, বিএনপি একটা তাদের ভাষায়, বিএনপির ভাষায় একটা আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থা করতে চান, তারা শরিয়া ভিত্তিক ইসলামী প্রজাতন্ত্র করতে চান না। তো এই রাজনীতিগুলি পরিষ্কার তাদের মধ্যে পার্থক্য আছে। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করবার সময় একত্রিত ছিল। এখন যার যার রাজনীতি কে শেষ পর্যন্ত বিজয়ী হবে, এটা নির্ভর করে কার মতামত জনসাধারণ বেশি করে গ্রহণ করে তার উপর গণতান্ত্রিক ব্যবস্থায়। কিন্তু আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করছি যে যেই জামাতে ইসলামী এবং তার বন্ধুরা গত 15 বছরে 16 বছরে প্রকৃত অর্থে কোনো রাজনৈতিক সংস্কারের দাবি দফা উত্থাপন করে নাই, তারা এখন অতি বৈপ্লবিক সংস্কারবাদী হয়ে উঠেছে। আমরা দেখেছি বিএনপি এবং তাদের সমান্তরালে যে সমস্ত বামপন্থী এবং উদারনৈতিক রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রামে ছিল, তারা আলাদা আলাদাভাবে কখনো কখনো একসঙ্গে বাংলাদেশ রাষ্ট্রের রাজনৈতিক, সাংবিধানিক, অর্থনৈতিক কতগুলি সংস্কারের জন্য তারা দীর্ঘদিন ধরে সমাজের চাপে, আমি বলবো না যে তারা খুব ভদ্রভাবে স্বেচ্ছায় প্রণোদিত হয়ে এই কর্মসূচি ঘোষণা করেছে। তারা যেই সংস্কারের কর্মসূচি ঘোষণা করেছে বহু দিন আগে, সেগুলোর আমার মতে যথেষ্ট নয় বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য। সেটা এক কথা। কিন্তু আপনার আমার তো কোনো রাজনৈতিক দল নাই যে আমরা যা চাই সেটা বাস্তবায়ন করবার জন্য শেষ পর্যন্ত রাজনৈতিক সংগঠন লাগে, জনসমর্থন লাগে, সংগঠিত জনসমর্থন লাগে। তো সেটা আমরা বলতে পারি, কিন্তু একটা রাজনৈতিক দলের কর্মসূচি আরেকটা রাজনৈতিক দল তার উপর চাপিয়ে দিতে পারে না, পারা সম্ভবও নয়। জামাত ইসলামী যার কোনো রাজনৈতিক সংস্কারের কর্মসূচি ছিল না, সম্প্রতি আমরা দেখলাম কতগুলি 4-5 দফার দাবিতে তারা সংস্কারকে গভীরতর করার কথা বলে, জুলাই সনদ ইত্যাদির কথা বলে তারা রাজনৈতিক আন্দোলনে মাঠে নামছে আগামীকাল থেকে, বা আপনার ভাষায় টেকনিক্যালি আজকে থেকে। এই আন্দোলনটা কার বিরুদ্ধে? ইউনূস সরকারের বিরুদ্ধে নও, কারণ ইউনূস সরকারের সঙ্গে তারা এই পরশুদিন পর্যন্ত আলাপ আলোচনার ভিত্তিতে সমঝোতার চেষ্টা করছে। ইউনূসের সরকারও অন্যদের নিয়ে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে। তাহলে যে সমস্ত বিষয়ে বিএনপি কতগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে সংস্কার আলোচনার মধ্যে, সেগুলো জামায়াতের পছন্দ নয়। ফলে সে যেই আন্দোলনে নেমেছে, যে দাবি দফার ভিত্তিতে, এটা পরিষ্কারভাবেই এটা আসলে বিএনপির বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছে। বিএনপি সেইটা কীভাবে সেইটা মোকাবেলা করবে সেটা বিএনপির হিসাবে এটা আমি জানি না। কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে বা একজন চিন্তাশীল সাংবাদিক হিসেবে আমি যেটা ভয় পাই, যেটা আপনি নিজেও একটু ইঙ্গিত দিয়েছেন, যে এই সংকটটা যদি তৈরি হয়, আমাদের যেখানে দরকার যে একটা এই যে ইউনূস সরকারের দায়বদ্ধতাহীন একটা সরকার, যার কোনো মেয়াদ ঠিক করা হয় নাই অতীতে, যেটা খুব ভুল হয়েছে বলে রাজনীতিকদের আমি মনে করি, তাদেরকে প্রলম্বিত করা কি জামাত ইসলামের লক্ষ্য? নাকি যেমন নির্বাচনটা না হলে এটা প্রলম্বিত হবে? অথবা আমরা যেটা শুনেছি চিফ অ্যাডভাইজারের অফিস থেকে বারবার, না হলে একাধিকবার বলা হয়েছে ফেব্রুয়ারির পরে ইউনূস সাহেব ক্ষমতায় থাকতে চান না। তাহলে কি তারা অন্য কোনো নতুন সরকারের প্রস্তাবনা নিয়ে বা কিংবা পরিকল্পনা নিয়ে চিন্তা করছে? বিএনপির তার কর্মসূচি আছে, অপরাপর পার্টিগুলির তাদের কর্মসূচি আছে, এনসিপি তাদের কর্মসূচি আছে,
জামাতের তার কর্মসূচি আছে। একটা আরেকটার উপর চাপিয়ে দেওয়ার জন্য ক্ষমতায় যাওয়ার আগে, নির্বাচনের আগেই এই যে আন্দোলন সংগ্রামের দিকে যাচ্ছে, এইটার উদ্দেশ্যটা মোটেও একটা নির্বাচনিক পদ্ধতির মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের পথ প্রশস্ত করার বিষয় বলে আমার মনে হয় না। এটা একটা সংকট। আর একটা সংকট আমি দেখতে পাই, আপনি লক্ষ্য করুন, 5ই অগাস্টের পরে যখন একটা ফ্রেজাইল অবস্থা, কোনো সরকার নাই, রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার সরকারের পতনের পর কী ধরনের ফরমেশন হবে, কী ধরনের সরকার প্রতিষ্ঠিত হবে, তার কোনো সুনির্দিষ্ট রূপরেখা তার চিন্তার মধ্যেও ছিল না। 5ই অগস্টের পরেও বা সেই জন্য ইমিডিয়েটলি তারা সেটা উপস্থাপন করে নাই বা করতে পারে নাই। এরকম অবস্থায় বাংলাদেশের আর্মির সেই দিনকার নেতৃত্ব এটাকে ফ্যাসিলিটেট করেছে আমাদের সবার চোখের সামনে, দুনিয়ার চোখের সামনে। এই আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোকে একত্রিত করেছে, একত্রিত করে তাদের মধ্যে কীভাবে একটা সরকার গঠিত হবে, কে সরকার প্রধান হবেন, সেই তাদের রাজনৈতিক দলগুলির প্রস্তাবের প্রেক্ষিতে এইটা ফ্যাসিলিটেট করেছে। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে জেনারেলদের একটা বিরাট অংশ 15 বছর ধরে আওয়ামী লীগের বহু অন্যায়ের সমর্থনে ছিল। কিন্তু সেই দিন মানুষের গণ অভ্যুত্থানের মুখে মানুষের আকাঙ্ক্ষা যখন হচ্ছে সরকার, আওয়ামী লীগ সরকারের পতন এবং তার মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থা পত্তনের সূচনা করা, সেই দিন এই আর্মি বাধ্য হয়ে হোক পরিস্থিতির চাপে অথবা আন্তরিকতার সঙ্গে হোক, তারা এটা ফ্যাসিলিটেট করেছে। আগামী দিনে যদি আপনারা সুষ্ঠু নির্বাচন করতে চান, এই যে আন্দোলনকারী সমস্ত রাজনৈতিক শক্তি, তাদের সহযোগিতা লাগবে। ইউনূস সরকারের দিক থেকে একটা নিরপেক্ষ, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন করবার আন্তরিকতা লাগবে। রাষ্ট্রীয় প্রশাসনগুলোর সেই ক্ষেত্রে সহযোগিতা লাগবে, সেখানে আর্মিরও সহযোগিতা লাগবে। এই কয়েকটা ফোর্সের মধ্যে যদি কোনো ফাটল ঘটে, দূরত্ব তৈরি হয়, সেইটার ক্ষেত্রে আমাদের এই ট্রানজিশনের ব্যাপারটা পিছিয়ে যাবে। দেশের মধ্যে অস্থিরতা তৈরি হবে, অনিশ্চয়তার বৃদ্ধি পাবে এবং সবচেয়ে খুশি হবে পতিত আওয়ামী লীগ এবং তার যে এই অঞ্চলের রাজনৈতিক প্রভু আমাদের পার্শ্ববর্তী ভারত। তো তাদেরকে খুশি করে এইরকম কোনো কর্মসূচি, এইরকম কোনো একটা পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাওয়া, এইটা দেশের জন্য এই মুহূর্তে মঙ্গলকর হতে পারে না। বাংলাদেশে সবচেয়ে বেশি আদর্শ রাজনৈতিক ব্যবস্থা কী হবে, এটা দেশের বহু তাত্ত্বিক, বহু বুদ্ধিজীবী লিখেছেন, বলেছেন, কিন্তু বইপত্রে লেখা আছে। কিন্তু সেই তত্ত্ব বাস্তবায়ন করবার জন্য রাজনৈতিক উপযুক্ত রাজনৈতিক সংগঠন তৈরি করবার আগে ওইগুলির জন্য চাপ দেওয়া অন্য রাজনৈতিক দলের প্রতি। আমার রাজনীতি তো বিএনপি করবে না, বিএনপির রাজনীতি যেন আমি গ্রহণ করবো না, জামাতের রাজনীতি বিএনপি করবে না, বিএনপির রাজনীতি তো জামাত করবে না, কথা না। কিন্তু এই মুহূর্তে এই জামাত এবং অপরাপর ধর্মবাদী রাজনৈতিক দলগুলি যে একটা আন্দোলন নামলো, কার বিরুদ্ধে এটা, কার কাছে এই দাবিটা? ইউনূস সরকারের কাছে। ইউনূসের নিজের তো কোনো সরকারের নিজস্ব কোনো সংস্কার দর্শন নাই, এটা বায়বীয় শক্তির বিরুদ্ধে। না 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 না, বায়বীয় নয়। ইউনূস সরকারের নিজস্ব কোনো সংস্কার কর্মসূচি নাই। সে চেষ্টা করছে সবার সঙ্গে নিজের তা বসিয়ে, সরকারও এটা ফ্যাসিলিটেট করছে যে তোমরা আলাপ আলোচনা করে একটা ঐক্যমতে আসো। সেখানে তারা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। তো সেইখানেই সংগ্রামে নামা, তাহলে কার বিরুদ্ধে? এই সংগ্রাম আসলে জামাত ইসলামী এবং তার ধর্মবাদী রাজনৈতিক দলগুলোর যে দাবি, সেই দাবি প্রতিষ্ঠা করবার জন্য বিএনপির বিরুদ্ধে। এটা হলো বাস্তব। ফলে বায়বীয় না, কারণ ইউনূস সরকারের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নাই। তারা তো বলছে না, মুখে তো বলছে না। মুখে না বললে আমরা বুঝবো না, বা জনসাধারণ বোকা, এইটা যারাই মনে করছে যে এই রাজনৈতিক দল, যেই রাজনৈতিক ব্যক্তি, যেই বুদ্ধিজীবী, সে শেষ পর্যন্ত নিজেরাই বোকায় পরিণত হয়েছে। সেটা হয়তো জামাত ইসলামের যদি না বোঝে, যে মানুষ এটা বোঝে তারা কি চান, তারাও এক ধরনের বোকার স্বর্গে হয়তো বসবাস করছেন। একটা বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন হতে হলে আর্মির সঙ্গে সহযোগিতা দরকার। আর্মির যেমন সরকারকে সহযোগিতা করা দরকার,
স্বাভাবিক, এই মুহূর্তে সরকারেরও আগে সহযোগিতা করা দরকার, এর বিকল্প নাই তো না। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা দূরত্ব দেখতে পাই, পত্রপত্রিকায় কিছু বেরোয়, কিছু বেরোয় না। আপনি এই সংকটের কথা বলছেন, সুতরাং পরিষ্কার করে আলাপ আলোচনা করা দরকার। আর্মির সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার দিকে অনেকগুলি কারণ আছে, দুই দিক থেকেই কারণ আছে। যেমন ধরুন, বাংলাদেশে হঠাৎ করে দেখলাম কোনো আলাপ আলোচনা ছাড়া হঠাৎ করে ইউনূস সাহেব একজন তার প্রতিরক্ষা উপদেষ্টা তৈরি করলেন। দেশের প্রতিরক্ষার জন্যে অনেকগুলি ফ্যাক্টরস লাগে, তার মধ্যে আর্মি একটা। আমি বলছি না যে আর্মি কেবল প্রতিরক্ষার জন্যে একমাত্র উপাদান, তারপরে হ্যাঁ এইটার মধ্যে জনগণ আছে, রাজনৈতিক দল আছে, অপরাপর অনেক ফ্যাক্টরস আছে, কিন্তু আর্মি একটা গুরুত্বপূর্ণ উপাদান। তার সঙ্গে এই সরকার এই ব্যাপারে কোনো আলাপ করেনি, তাদের উপর চাপিয়ে দিতে গেছে। চাপিয়ে দিতে যখনই গেছে তাদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে। সেই দূরত্ব তৈরি হওয়ার কারণে আবার যে কোনো প্রতিষ্ঠানের কতগুলি রুটিন ওয়ার্ক আছে, বোর্ড আছে, প্রমোশনস আছে, এগুলো আছে। ফলে আর্মি তার নিজস্ব সিস্টেমের মধ্যে যে প্রমোশনগুলি দিতে চাইছে এরকম কতগুলি ফাইল আমাদের চিফ অ্যাডভাইজার অফিসে জমা আছে। আমি শুনেছি, পুরা পরিসংখ্যান আমি দিতে পারবো না, অন্তত 3 কোটির বেশি ফাইল ওখানে আটকে আছে। 71টা শুনেছি আমি। ও আপনি 71টা, তাহলে আপনি আমার থেকে হয়তো আরও বেশি জানেন। তো এই ফাইলগুলি তো নিষ্পত্তি করতে হবে। আপনি হ্যাঁ বলবেন অথবা না বলবেন। মাত্র 2টা নিষ্পত্তি হয়েছে। আচ্ছা, তো এই আরও তৈরি হবে। তৃতীয় আর একটা গুরুত্বপূর্ণ ইস্যু আছে, সেইখানে আমি ইউনূস সরকারকে দায়ী করব না। যেমন ধরুন, একটা বড় সমস্যা তৈরি হচ্ছে, আপনারা লক্ষ্য করছেন পত্রপত্রিকায় কিছু কিছু আসছে। শেখ হাসিনার আমলে 15 বছরে বহু সিভিলিয়ান মানুষের, যারা শেখ হাসিনার কোনো না কোনোভাবে শত্রু মনে করেছে, তারা রাজনৈতিক প্রতিপক্ষ, মানবাধিকার কর্মী, তাদেরকে এক্সট্রা জুডিশিয়াল মার্ডারের ক্ষেত্রে র্যাব, পুলিশ এবং আর্মির একটা অংশ তার এর মধ্যে দায়ী ছিল। গুম খুন, একটা গুম খুন কমিশন হয়েছে। গুম খুন কমিশন তার রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে সেই রিপোর্টে যদি মামলা হয়, এবং এটা হয়েছে, সেটা হচ্ছে অন্তত 20-22 জন উচ্চপদস্থ কর্মকর্তা শেখ হাসিনার আমলে দলীয় স্বার্থ এবং ব্যক্তিগত স্বার্থ কায়েম করবার জন্যে এই ধরনের আমাদের দেশের এই সিভিলিয়ান নাগরিকদের, যারা আওয়ামী লীগকে সমর্থন করতো না, তাদেরকে হত্যা করেছে, তাদেরকে গুম খুন করেছে। তো আপনি যখন এত বড় একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক চেতনার সঞ্চার হয়, নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়, তাদের বিচার হতে হবে। আপনার রুল অফ ল বলে যদি কোনো কিছু থাকে, তাহলে আমি কাউকে যদি হত্যা করি, আমার যেমন বিচার হওয়া উচিত, আপনি হত্যাও যদি করেন তারও বিচার হওয়া উচিত। এক দেশে রুল অফ লয়ের অধীনে 2 রকমের আইন থাকতে পারে না। সরকার বলছে যে এইটা মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে এই যে আইসিটি যেটা হচ্ছে, এখানে বিচার হবে। আমি যতদূর জানি সেনাবাহিনীর ভিতরের বক্তব্য হচ্ছে, এটাও আমি নতুন করে বলছি না, এটা সেনাবাহিনীর একজন প্রাক্তন প্রধান, এইটা আইকেবি নামে পরিচিত ইকবাল করিম ভূঁইয়া, তিনি তার ফেসবুকে লিখেছেন। আমি সেখান থেকে নিয়েও যদি বলি, ব্যক্তিগত তথ্যের কথা বাদ দিন, তারা বলছে যে হ্যাঁ এটা অপরাধ, আর্মি বলছে তারা অপরাধ করেছে, তাদের বিচারটা কোর্ট মার্শাল করে আর্মির নিয়মে করব। তারা বিচার করতে রাজি, তারা কোর্ট মার্শাল করে আর্মির ভিতরে করতে চায়। ইউনূস সরকার এটা রাজি না। এখন এই ব্যাপারে আপনি আমি বা যে কোনো চিন্তাশীল মানুষ কী ধরনের সিদ্ধান্ত, বা রাজনৈতিক দলগুলো কী চিন্তা করবে, আপনি লক্ষ্য করুন। যেই বাংলাদেশ আর্মি, তার একটা অপরাপর অনেক ন্যাশনাল আর্মির থেকে জন্মগত ইতিহাসের দিক থেকে একটা ঐতিহ্য আলাদা আছে। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের সময় রণাঙ্গনে স্বাধীনতার জন্য যুদ্ধ করতে করতে এই বাহিনী তৈরি হয়েছে। এই বাহিনীকে, সুতরাং এই দেশের যে বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধ ছিল একটা জনযুদ্ধ। সাধারণ মানুষ, তার আর্মি ছিল না, পুলিশ ছিল না, সাধারণ মানুষ গেরিলা যুদ্ধ করে এই আর অন্যান্য সকলের সঙ্গে এই মানুষ জনযুদ্ধের মাধ্যমে দেশ প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে সেই আর্মি জনস্বার্থ পরায়ণ হবে, জনগণের জানমালের নিরাপত্তা দিবে, এটাই তো তার কাছে প্রত্যাশা। তবেই না তাকে দেশপ্রেমিক সেনাবাহিনী বলাটা, ভয়ে দেশপ্রেমিক সেনাবাহিনী বলা আর বাস্তবে দেশপ্রেমিক সেনাবাহিনী বলা দুটো এক না। যখন সে জনস্বার্থ পরায়ণ হবে, তখনই তো সে ন্যাশনাল আর্মি হয়ে উঠতে পারবে। এই আর্মি অ্যাক্ট যখন তৈরি হয়, তখন
তখনকার যারা আর্মি অ্যাক্ট বানান তারা ঘুণাক্ষরও চিন্তা করেন নাই যে বাংলাদেশ আর্মি বহিঃশত্রুর বিরুদ্ধে বন্দুক ধরা ছাড়া নিজের দেশের ডিসিডেন্ট রাজনৈতিক কর্মীদেরকে কিংবা ডিসিডেন্ট মতাদর্শী যারা আছে, ভিন্ন মতাবলম্বী বুদ্ধিজীবী সাংবাদিক, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে, তাদেরকে গুম করবে, তাদেরকে খুন করবে, তাদেরকে আয়নাঘরে বছরের পর বছর আটকে রাখবে, এটা চিন্তা করে নাই। ফলে আর্মি অ্যাক্টের মধ্যে এই ডিসঅ্যাপিয়ারেন্স ঘটানো, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, গুম খুন অপরাধ হিসেবেই শনাক্ত করা নাই। তাহলে ওনারা যে বলছেন যে বিচারটা তারা করবেন, তার আইনের মাধ্যমে তো এগুলির মধ্যে তো এগুলো অপরাধ হিসেবে শনাক্তই করা নাই, তাহলে তারা মাপ পেয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে একজন সেনাপ্রধান কিংবা তার জেনারেলরা তার প্রাতিষ্ঠানিক স্বার্থ দেখতে পারে, কিন্তু কোন লেভেলে আমাদের কাছে কিছু উদাহরণ আছে। আপনার কি মনে আছে একটা নাট্যকর্মী কুমিল্লায় তনু হত্যা, তার বিরুদ্ধে অভিযোগ ছিল একটা কনস্টেবল আর্মির, সে তাকে রেপ করে তাকে হত্যা করেছে। আপনি কি জানেন সেই বিচারটা শুরু করতেই দেওয়া হয় নাই? আপনার মনে আছে আজকে থেকে 29 বছর আগে একজন ক্যাপ্টেন কল্পনা চাকমা নামে, তার বিরুদ্ধে অভিযোগ আছে, করেছেন কিনা আমি জানি না, অভিযোগ হচ্ছে যে তাকে রেপ করে হত্যা করা হয়েছে। 29 বছর ধরে সেই মামলার ট্রায়ালের পর্যায়ে যাইতে দেওয়া হয় নাই। আমরা জানি আর্মির রিটায়ার্ড অফিসারদের কোনো জিজ্ঞাসা করি, তখন তারা বলে এটা প্রাতিষ্ঠানিক স্বার্থ। তা আপনি যদি একজন অপরাধী অভিযুক্ত কনস্টেবলকে বিচার করতে না পারেন, তনুর হত্যা হয়েছে তো, ঘটনাটা তো বাস্তব, কল্পনা চাকমা ঘটনা তো সত্য, সে তো বেঁচে নাই, আপনি আপনার তথাকথিত প্রাতিষ্ঠানিক স্বার্থে এরান্ট অর্থাৎ অভিযুক্ত, যারা এরান্টকে কি বলে যে দোষী একজন ক্যাপ্টেন কিংবা একজন কনস্টেবলের বিচার করবেন না, করতে পারেন না। তাহলে আপনি কি এই আর্মি কি আর্মিরই জন্যে? এই আর্মি কি জনগণের জন্য না? আপনি আমার সেনাবাহিনী হয়ে ওঠেন, জনগণের সেনাবাহিনী হয়ে ওঠেন। এটা তো গেল একদিক, আমি বলছি এটা খুব গুরুত্বপূর্ণ দিক। আমি আরেকটা মিনিট কথা বলছি। আপনি যখন তনু হত্যার বিচার করতে পারেন না আর্মির প্রাতিষ্ঠানিক স্বার্থের নামে, আপনি যখন কল্পনা চাকমার বিচার করতে পারেন না, আমি তখন কিভাবে আপনাকে বিশ্বাস করব যে জেনারেলদেরকে, যার যে সমস্ত জেনারেলরা এই গুম খুনের মধ্যে জড়িত, সেইটার যখন আপনার ক্যান্টনমেন্টের ভিতরে বিচার করবেন, সেই বিচারটা আইনানুগভাবে হবে, ন্যায্য বিচার হবে, এইটা মনে করবার কি কারণ থাকতে পারে? এটা আমাদের মনে হবে না। সুতরাং এই যে সংকটটা, সরকার চায় বিচারটা এই যে আপনার মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের ট্রাইব্যুনালে হোক, তারা চায় এইটা ভেতরে হোক। সমাধানটা হচ্ছে আর্মির সকল স্তরের কর্মকর্তা, সিপাহী সহ সবারকে বুঝতে হবে যে তাকে যদি জনসাধারণের হৃদয়ের ন্যাশনাল আর্মি হয়ে উঠতে হয়, তাহলে আপনার আমার মধ্যে যেমন অপরাধী আছে ব্যক্তিবিশেষ, তাদের ভিতরে অপরাধী থাকতে পারে। আপনার আমার যেই অপরাধের জন্য বিচার যেই আদালতে হওয়ার কথা, তাদের সেই অপরাধের বিচার সেই আদালতে হওয়ার কথা। এটা যদি মেনে নেয়, তাহলেই কেবলমাত্র সে জনগণের আর্মি হয়ে উঠতে পারে। এটা তারা এই মুহূর্ত পর্যন্ত এর সমাধান হয় নাই বলে আমি জানি। ইউনূস সরকার সঙ্গে এটা একটা টেনশন। আবার ইউনূস সরকার যেহেতু তার আরোপিত ডিফেন্স অ্যাডভাইজারকে তারা ওয়েলকাম করে নাই, সুতরাং সে কারণে সেই সরকার আবার ফাইল আটকে রাখে, নিষ্পত্তি করে না। এই যে সংকট, এই সংকট থেকে যেমন বেরোতে হবে, অন্যদিকে রাজনৈতিক দলগুলোকে চিন্তা করতে হবে যে এই একটা ফ্রেজাইল পরিস্থিতির মধ্যে একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে তার কর্মসূচি বাস্তবায়ন করার জন্য বাধ্য করতে পারে কিনা, এটা কতটা নৈতিক, কতটা যৌক্তিক। যার যার রাজনীতি গণতন্ত্রের মধ্যে নিয়ম হচ্ছে জনগণের সামনে নিয়ে যাবে। ধরুন জামাত ইসলামী এখন এমন ধরনের সংস্কার চায়, উচ্চ কক্ষ নিম্ন কক্ষে সেখানে সে সমানুপাতিক হারে ভোটের সমানুপাতিক হারে সে প্রতিনিধিত্ব চায়। এটা তার রাজনীতি, এটার মধ্যে ভালো থাকতে পারে, মন্দ থাকতে পারে।
নেপাল এটা মন্দ হিসাবে আপনার প্রমাণিত হয়েছে। 17 বছর 14 বার সরকার পরিবর্তন হয়েছে, তার পরিণতি আমরা দেখলাম কিছুদিন আগে। বা ইউরোপের বহু জায়গায় এই সমানুপাতিক হারের আপনার অভিজ্ঞতা ইতিবাচক হতেই পারে। কিন্তু একটা রাজনৈতিক দল আর এই জামাত হঠাৎ করে এত সংস্কারবাদী কবে হয়ে উঠল? তারা তো উচ্চকক্ষ নিম্নকক্ষের কথা এর আগে কখনো বলে নাই। নিশ্চয়ই তাদের উদ্দেশ্য আছে। তার মানে এইটা একটা বদ উদ্দেশ্য আছে। আচ্ছা, বদ উদ্দেশ্য বলছে এই কারণে যে নির্বাচনের দিকে না গিয়ে যার যার রাজনীতি তাকে করার সুযোগ না দিয়ে আপন আপন কর্মসূচি সহ জনগণের ম্যান্ডেট নিয়ে আসার পরিবর্তে এখানে যেহেতু একটা ডায়ালগ চলছে, সেই ডায়ালগের মধ্য দিয়ে অপরকে বাধ্য করার জন্য সংগ্রামে নামা মানে হচ্ছে নির্বাচনটাকে অনিশ্চিত করে তোলা। এইটা দেশের জন্য ক্ষতিকর। অনেক ধন্যবাদ আপনাকে। শেষ করতে হচ্ছে, হাতে সময় একদমই সময় নেই। ফলে ইউনূস সরকারকে আর্মির সঙ্গে ইউনূস সরকারের সঙ্গে এই যে বিতর্কিত এই জিনিসগুলি সমাধান করবার জন্যে সমঝোতায় পৌঁছবার প্রক্রিয়া শুরু করা দরকার। আর জামাত ইসলামী সহ অপরাপর রাজনৈতিক দলগুলি যে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির বিরুদ্ধে, বিএনপি আপনারা লক্ষ্য করুন তারাও আবার কর্মসূচি ঘোষণা করবে বলে বলছে, তাহলে আরেকটা সংঘাতময় পরিস্থিতির দিকে যে যেতে পারে, এইটার থেকে উদ্ধার করবার জন্যে ইউনূস সরকারের উচিত তার একটা নতুন করে ডায়ালগ প্রসেস শুরু করে একটা ইতিবাচক ফলাফল তুলে আনবার চেষ্টা করা। ডায়ালগের ফলাফল তো আমরা দেখলাম। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে কবির। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।